আসসালামু আলাইকুম। জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম জাহাঙ্গীর। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিদ্যুৎ, জ্বালানি, পরিবেশ এবং অর্থনীতি নিয়ে আমরা ধারাবাহিকভাবে সাক্ষাৎকার ও আলাপচারিতা আয়োজন করতে যাচ্ছি। আমাদের প্রথম আলাপচারিতায় আজ আমাদের মাঝে সংযুক্ত হচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি বিশেষজ্ঞ এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম তামিম। আমরা তার মাধ্যমে জানব বর্তমান সরকারের গত ১ বছরের সংস্কার কর্মসূচি এবং বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরের ভবিষ্যৎ নিয়ে। আমরা শুরু করতে যাচ্ছি আজকের সাক্ষাৎকার। যেসব ধারণা আমরা এখানে আনতে চাচ্ছি, বিশেষ করে চুক্তির ক্ষেত্রে যেসব ধারণা আনতে চাচ্ছি, সেগুলো কার্যকরী হয়, অর্থাৎ এনার্জি কন্ট্রাক্ট কার্যকরী হয় যেখানে হোলসেল মার্কেট আছে, যেখানে মাল্টিপল বায়ার আছে। তার মানে আমি একটা প্রোডাক্ট, যে কোনো একটা কমোডিটির মতো আমি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে যেতে পারি, মার্কেটের চাহিদা সম্বন্ধে আমার ধারণা আছে, হোলসেলে আমি কত দামে কি বিক্রি করতে পারি সেটা আমি দেখতে পারি, কম্পিটিশন আমার কত দামে বিক্রি করছে সেটা দেখতে পারি, এবং আমি কম্পিটিটিভ মার্কেটে গিয়ে আমার প্রোডাক্টটাকে আমি কম দামে দিয়ে আমি সেখানে মার্কেটে ঢুকতে পারি। এইগুলি এনার্জি মার্কেট, এনার্জি কন্ট্রাক্টের কিন্তু মার্কেট স্ট্রাকচার যদি এরকম হয় তখন এনার্জি কন্ট্রাক্টগুলো আসে। আদারওয়াইজ পৃথিবীতে কোথাও কিন্তু এনার্জি কন্ট্রাক্ট নাই। গ্যাস ক্ষেত্রে বাংলাদেশের সামনে আগামী 4-5 বছরে ভয়ঙ্কর একটা দুর্যোগ নেমে আসছে, বিপর্যয় নেমে আসছে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমাদের গ্যাস সরবরাহ দ্রুত কমবে এবং গ্যাসের অভাবে অল্টারনেট ফুয়েল যদি আমরা ব্যবস্থা না করতে পারি, বাড়িতে বাড়িতে গ্যাসের চুলা জ্বালানো যেমন অভাব হবে, সিএনজি তো সিএনজি গ্যাসে আমাদের অল্টারনেট আছে। এলপিজি দিয়ে আমরা আমদানি করে করতে পারি এবং এলপিজি আমরা বাড়ি বাড়িতেও দিতে পারি। কিন্তু শিল্পের ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে আমাদের প্রায় 11,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র রয়ে গেছে গ্যাস ভিত্তিক। এই 11,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তো বসে থাকবে, ইতিমধ্যে অনেকগুলো বসে আছে। আমার এই জেরারটা একটা ওরা রান দিচ্ছে, কিন্তু আরো 2-3টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়ে তারা করছে। ময়মনসিংহে 200 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র 100 মেগাওয়াটে চলছে। তো গ্যাসের অভাবে বলা হচ্ছে, পিডিবির যে তালিকা আছে বিদ্যুৎ উৎপাদন, সেখানে বলা হচ্ছে গ্যাসের অভাবে 2,200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে আছে গ্যাসের অভাবে এই মুহূর্তে। রূপসা 800 মিলিয়ন ঘনফুটের গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ বসে আছে, উৎপাদনের পরে মানে তৈরির পরে এখন পর্যন্ত হয় না। ওখানে আরো 200-300 মেগাওয়াটের আরেকটা আছে। তো এগুলো তো সব বসে আছে। তো গ্যাস যদি না আনতে পারি তাহলে এত গ্যাস ভিত্তিক বিদ্যুৎ যে করা হলো, হ্যাঁ, এখন আমরা এটাকে আগে সরকারের কে দোষারোপ করতে পারি। অবশ্যই আগে সরকার এটার জন্য দায়ী। তারা কেন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো করলো গ্যাসের সরবরাহ নিশ্চিত না করে? তাদের মাথায় পরিকল্পনা ছিল আরো এফএসআরইউ করে গ্যাস আমদানি করা, কিন্তু আমদানি নির্ভরশীলতা যে আমাদেরকে অর্থনৈতিকভাবে প্রচন্ড চাপের সৃষ্টি করছে সেটা কিন্তু তারা ভাবে নাই। এবং আলটিমেটলি এই জ্বালানি বিদ্যুৎ খাতের আমদানির উপরেই, আমদানির মাধ্যমে ব্যাংক চুরি এবং অন্যান্য জিনিস তো আছে, তারপরেও এই যে একটা প্রচন্ড চাপ, বছরে $13 বিলিয়ন জ্বালানি আমদানি করে, এই মুহূর্তে আমরা $13 বিলিয়ন জ্বালানি আমদানি করছি, সেটা কিন্তু একটা বিশাল নাম্বার। এই $13 বিলিয়ন যদি আমি সাশ্রয় করতে পারতাম, এই জন্য আমি বলছি যে নবায়নযোগ্য জ্বালানিটা আমাদেরকে একটু আগাতে হবে। গ্যাস নিজস্ব উৎপাদন, পিএসসি আমরা করছি না। আমি তো মনে করি ল্যান্ডে আমাদের পিএসসি দিয়ে দেওয়া উচিত। অসুবিধা কি? আমি যদি $3, $4, $5 আমি বিদেশি কোম্পানির কাছ থেকে কিনি, এখন তো আমার কিছু ফ্রি গ্যাস থাকবে। সো এফেক্টিভ গ্যাস প্রাইস হবে $3, যেটা আমরা এফোর্ড করতে পারি। সুতরাং এই যে ধরে রাখা, এই যে বাপেক্স অনলি পলিসিটা করা, আমি মনে করি এটা কমপ্লিটলি ফেল করেছে। 99 সাল থেকে মোটামুটি আমি বলবো যে 2001-2 থেকে এই বাপেক্স অনলি পলিসিতে গেছি আমরা বিদেশি বিনিয়োগ এই ক্ষেত্রে আনতে পারি নাই। একদম 2001 থেকে আজকে 2025 পর্যন্ত কখনোই বিদেশি বিনিয়োগের মতো পরিস্থিতি ছিল না বাংলাদেশ। এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না, কোনো সরকারই সাহস করেনি, কারণ এই বিদেশিদের বিনিয়োগকে নেগেটিভলি দেখা হয়েছে। কিন্তু আজকে শেভরন আমাদের বাঁচিয়ে রেখেছে এবং শেভরন আজকে মাত্র $3 আমাদের গ্যাস দিচ্ছে, অ্যাকচুয়ালি এফেক্টিভলি $1.5 গ্যাস দিচ্ছে, কারণ তার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টে 50% মতো আমরা ফ্রি গ্যাস পাই। সো তাদের গ্যাস আমরা $3, $3.5 হয়তো কিনছি, কিন্তু আমার ফ্রি গ্যাস দিয়ে যোগ করলে তো এটা প্রায় $1.5, $2 মধ্যে পড়ে যাচ্ছে। দুটো সাইড আছে। একটা জ্বালানি সরবরাহ, আমাদের যে এই যে আমরা ইনফ্রাস্ট্রাকচার আমদানি করেও যে আমরা সরবরাহটা রাখতাম, সেটারও সুযোগ নাই। সেটা এখন কিভাবে এটা করা যাবে, কারণ গ্যাস সেক্টরের কোনো কিছু ওভারনাইট করা সম্ভব না।
আমরা যদি এখন এক্সপ্লোরেশনও যাই, আমরা যদি আমাদের নিজস্ব উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করি, সেগুলোও সময় সাপেক্ষ। একটা ওয়েল ড্রিল করে কমপ্লিট করতে 6 মাস লেগে যায়, আর্লিয়েস্ট কুইকেস্ট পসিবল ওয়েতে 3.5 মাস 4 মাস লেগে যায়। তারপর সেখান থেকে উৎপাদন আসবে কি না আসবে এটা বলা মুশকিল, একটা আনসার্টেনিটি আছেই। সেটা তো গ্যাস উৎপাদনের ক্ষেত্রে গেল, আমদানি বন্ধ হয়ে আছে, তার মানে গ্যাস আমার নাই। এখন আমি যেটা বলতে হবে, তাহলে এলপিজির উপর নির্ভরশীলতা বাড়বে, এলপিজি বাড়বে, গাড়িতে এলপিজি ব্যবহার বাড়বে, যারা এলপিজি ব্যবহার অথবা তেল ব্যবহার করবে, তেল আমদানি বাড়াতে হবে। সো আমি এক আমদানি বন্ধ করলাম, গ্যাস আমদানি করতে চাই না আমদানি নির্ভরশীলতা কমানোর জন্য, আর এদিকে আমরা তেল আমদানি করছি। তো এটা তো কোনো চেঞ্জ হলো না, আমার ওখানেও টাকা লাগবে, তখন অতিরিক্ত টাকা লাগবে। এবং আর একটা রিফাইনারিও আমরা করি নাই। সেই 96 সালের জ্বালানি নীতি, যেটা এখন পর্যন্ত একমাত্র পাশ করা জ্বালানি নীতি, সেখানে কিন্তু দ্বিতীয় রিফাইনারির কথা বলা হয়েছে। সেখানে আরেকটি কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে কয়লা উত্তোলনের কথা। যখন কয়লা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো কিছু নেই, তখনই সেই 96 সালে ফুয়েল ডাইভার্সিফিকেশন, অর্থাৎ আমাদের যে গ্যাসের উপরে সম্পূর্ণ নির্ভরশীলতা ছিল তখনকার অর্থনীতিতে, সেটাকে সরানোর জন্য এবং দেশের পশ্চিমাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চলের যে জ্বালানি বিভাজনটা ছিল, কারণ গ্যাস পাওয়ার পরে তো পূর্বাঞ্চলে শিল্প থেকে শুরু করে পুরো জীবনযাত্রা সব কিছু চেঞ্জ হয়ে গেল, পশ্চিমাঞ্চল দূরে গেল, তেল ভিত্তিক যেই শিল্প ছিল সব বন্ধ হয়ে গেল, কোনো শিল্পই থাকলো না, কৃষিভিত্তিক হয়ে গেল পুরো পশ্চিমাঞ্চল। সেইখান থেকে পশ্চিমাঞ্চলের এই জ্বালানি বিভাজন বন্ধ করার জন্য কিন্তু 96 সালের নীতিমালায় জ্বালানি নীতিতে কয়লা উত্তোলনের কথা বলা হয়েছিল। কয়লা তখনও এখনকার মতো এই ডার্টি ফুয়েলের বা এটা নাই। এখন কিন্তু আমরা কয়লা দিয়ে 7,500 মেগাওয়াট 8,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা তৈরি করেছি। তার মানে আমাদের কয়লা পোড়াতে আপত্তি নাই, কিন্তু কয়লা উত্তোলনে গেলে আমাদের আপত্তি আছে। কিন্তু আমরা যদি এই কয়লা এগেইন আত্মনির্ভর হতে চাই, আমাদেরকে আসলে সেকেন্ড লুক এখন দেওয়া উচিত যে আমাদের নিজস্ব কয়লা কি আমরা উৎপাদন করতে পারবো কিনা, কি ধরনের চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, তো সেটা দেখে আমাদের এটা 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 একটা দেখা উচিত। আর এর বাইরে তো আমি জ্বালানির কোনো সমাধান দেখছি না, আমি তো বুঝতে পারছি না। এখন যদি আমরা বিদ্যুৎ অল্টারনেট ফুয়েল দিয়ে যদি বিদ্যুৎ উৎপাদন করি, অল্টারনেট ফুয়েল কোথা থেকে দেবো? আমার 11,000 মেগাওয়াটের বিদ্যুৎ তো আমার খালি গ্যাসের উপরে 12,000 মেগাওয়াটের মতো আছে গ্যাস ভিত্তিক। তো সেটার অল্টারনেটার কী করবে? সেখানে তো আমাকে মিনিমাম 1,000, এই মুহূর্তে আমরা 1,000 মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছি বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেখানে 5-6 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বা 7,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সর্বোচ্চ এই গ্যাস দিয়ে। তো এখানে দরকার হলো 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাস। পুরো বিদ্যুৎ গ্যাস ক্ষেত্রে পুরো বিদ্যুৎ চালাতে গেলে 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার আছে, কিন্তু সেটা তো হচ্ছে না। 1,050, 1,060, কোনো দিন 1,100। তার মানে কি 2700-র মধ্যে 1,100 আমি বিদ্যুতের উৎপাদন দিয়ে দিচ্ছি, ক্যাপটিভে আরো 15% আছে। শিল্প এবং অন্যান্য জায়গায় গ্যাসের স্বল্পতা, শিল্পের গ্যাসের স্বল্পতার জন্য আমাদের আজকে উৎপাদন বহু জায়গায় 30 থেকে 50% কমে গেছে। এবং দেশীয় শিল্পের বিদ্যুতের গ্যাস বৃদ্ধির কারণে দেশীয় শিল্পেরও এর আগে ডলারের কারণে র ম্যাটেরিয়াল আসনে দেশীয় শিল্পেরও উৎপাদন কমে গেছে। এই যে প্লাস্টিক্স বলি, রিরোলিং মিল বলি, সব জায়গায় দেখা যাচ্ছে যে জ্বালানির অভাবে আমাদের তো জ্বালানির অভাবে আমাদের উন্নয়নটা মুখ থুবড়ে পড়বে এবং স্বাভাবিক জীবনযাত্রাও কঠিন হয়ে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। জ্বালানি সাবসিডি থেকে আসলে আসাটা মুশকিল, বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে। আমরা জানি আমাদের যে গ্যাস ক্ষেত্রে যে পারফরমেন্স, এটা খুবই খারাপ। আমি বিদ্যুতের চাইতে অনেক বেশি চিন্তিত আমি গ্যাস সেক্টর নিয়ে অথবা জ্বালানি সেক্টর নিয়ে। জ্বালানি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি 2023-24-এর যে পেট্রোবাংলার বাৎসরিক যে প্রতিবেদন আছে, সেইখানে তারা দেখাচ্ছে যে 2035 সাল পর্যন্ত আমাদের চাহিদা 4,000 মেগাওয়াটের মধ্যে থাকবে। এই মুহূর্তে আমাদের চাহিদা 3.8 বিলিয়ন কিউবিক ফিট, তো 3.8 to 4 বিলিয়ন কিউবিক ফিট। আমি গতকালই শুনেছি পেট্রোবাংলা বা অন্যান্য কয়েকজনের মুখের কাছে, তারা বলছে না, এটা 5,500 মিলিয়ন ঘনফুট, মানে 5.5 বিলিয়ন ঘনফুট বর্তমানে চাহিদা। 700 অ্যাপ্লিকেশন পড়ে আছে গ্যাস কানেকশনের জন্য। এই 700, এটা তো চাহিদা। 700 যদি অ্যাপ্লিকেশন পড়ে থাকে, এটা তো একটা চাহিদা। এই 700 দিতেই তো এক্সিস্টিং চাহিদায় তো আমরা জানি 3,500 মেগাওয়াটের মতো, যেটা দিতে পারছে না। 3,500 যেগুলি মানে কানেক্টেড লোড যেটা আমরা বলি, সেই কানেক্টেড লোডই 3,500 মেগাওয়াট, 2600-2700 দেওয়া হচ্ছে। 1,000 মিলিয়ন ঘনফুটের গ্যাস আমরা ইতিমধ্যে দিতে পারছি না। এখন বলছে 2025 পর্যন্ত 4,000 থাকবে। তার মানে হলো, আমরা ওখানে দেখেছি আমি এই টেবিলটা, সেখানে বিভিন্ন সেক্টরে সিএনজি বলি, গৃহস্থালী বলি, শিল্প বলি এবং বিদ্যুৎ বলি, সব জায়গায় সরবরাহ আগামী 10 বছর এক্স্যাক্টলি বর্তমানে যে চাহিদা মানে যে সরবরাহ আছে সেটা রাখা হয়েছে। শুধু শিল্পর ক্ষেত্রে প্রতি বছর 25 মিলিয়ন ঘনফুট গ্যাস বৃদ্ধি দেখানো হয়েছে।
সো আজকে যেটা 4,000, 10 বছর পরে সেটা 4,250 মেগাওয়াট দেখানো হচ্ছে। তার মানে হলো পেট্রোবাংলা গ্যাস সরবরাহের ক্ষেত্রে আত্মসমর্পণ করেছে। এই প্রতিবেদন থেকে যেটা বোঝা যায় যে তারা গ্যাস সরবরাহ বৃদ্ধির আর কোনো সুযোগ রাখেনি। এর মধ্যে শুধু একটি এফএসআরও 450 বা 500 মিলিয়ন ঘনফুটের একটি এফএসআরও 2032 সালে আসবে বলে তারা দেখাচ্ছে পরিকল্পনায়। কিন্তু তার জন্য যে তোড়জোড় যেটা কাজ করা, সেটা আসলে মিনিমাম 30 মাস লাগে হচ্ছে একটা, মানে এটা একদম মিনিমাম বলা হয়েছে যে 30 মাস লাগবে, সেটাও নিশ্চিত না। কারণ এফএসআরও কিন্তু খুব লিমিটেড ফ্লিট, ওয়ার্ল্ড ওয়াইড এফএসআরও করার জন্য যে ফ্লিট এটা খুব লিমিটেড, এবং এটার কাহিনী সবাই জানে। এই মুহূর্তে মাত্র 2 কি 3টি জাহাজ আছে যেগুলো কমিটেড না, হ্যাঁ, বাকিগুলো কিন্তু নাই, চাইলে আমি পাবো না। এবং এটা যে কনভার্ট করা হবে, নতুন বিল যদি করে সেটা আলাদা জিনিস, কিন্তু কনভার্ট করতে গেলে সেই কনভার্সনের জন্য যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলোও সীমিত। সুতরাং এফএসআরও কিন্তু এটা এমন একটা জিনিস না যেটা বলার সাথে সাথে আমি বললাম আর ঠিক আছে 30 মাস পরে পেয়ে গেলাম, সেটার কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমাদের যে ফিজিক্যাল ক্যাপাসিটি, এটা বর্তমানে 1100 মিলিয়ন ঘনফুটের আছে দুটো এফএসআরের মাধ্যমে। আমরা 1000 সর্বোচ্চ নিতে পারি, মূলত 800-900 পর্যন্ত হচ্ছে এখন আমদানি। আমি টাকা দিয়েও কিন্তু গ্যাস আর আনতে পারবো না। এবার আমাদের নিজস্ব গ্যাসের পারফরমেন্স দেখি। 2016-17 সালে 2700 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করেছি আমরা নিজেরা, সেটা এখন 1700 মিলিয়নে এসে ঠেকেছে। তার মানে গড়ে বছরে 100 মিলিয়ন করে কমেছে। গড়ে আমি বলছি 100 মিলিয়ন করে এসছে 10 বছরে। কিন্তু এখন এই উৎপাদন কমার ধারাটা আরো দ্রুততর হচ্ছে। যেটা হয় যখন গ্যাস ফুরিয়ে যায় তখন শেষের দিকে কিন্তু এটা আরো দ্রুততম কমতে থাকে। আমরা মাত্র 2-3 বছরের মধ্যে দেখতে পাচ্ছি যে বিবিএনআর প্রোডাকশন 1200-1250 থেকে এখন 1050 এসে নেমেছে, আর আমাদের নিজস্ব উৎপাদন 700-তে এসে নেমেছে। তো এই যে নামছে, বিবিএনআর তো আমি বলবো দুর্দান্ত পারফর্ম করেছে। সেই 2007 থেকে 2008-9 থেকে যে 1000-এর উপরে প্রোডাকশন করে যাচ্ছে, 8 থেকে আজকে 26, মানে আজকে কত বছর হয়ে গেল, 14 বছর হয়ে গেল, তারা 14-15 বছর হয়ে গেল তারা কিন্তু একই মাত্রায় প্রোডাকশন দিয়ে যাচ্ছে 7 TCF বা 6.5 TCF রিজার্ভ থেকে। অন দ্য আদার হ্যান্ড তিতাসের রিজার্ভ কিন্তু 7 বা 9 TCF, তারা এখনো 300 মিলিয়নের উপর প্রোডাকশন করতে পারছে না। আমাদের অন্যান্য জায়গায় যদি দেখি, আজকে যদি আমরা রিমেইনিং রিজার্ভ দেখি, বিবিএনআর আন্ডারে 1.6 TCF রিমেইনিং রিজার্ভ আছে, সেখান থেকে তারা 1 TCF করছে। আর পেট্রোবাংলার টোটাল পেট্রোবাংলার আন্ডারে 5.5 TCF রিমেইনিং রিজার্ভ আছে, তার মধ্যে 4 TCF হচ্ছে সিলেট গ্যাস ফিল্ডের আন্ডারে। সিলেট গ্যাস ফিল্ড মাত্র 100 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রডিউস করছে। তাহলে আমরা কি বলবো? দুটো জিনিস আমরা এই কনক্লুশন আসতে পারি, যে তাদের যে রিমেইনিং রিজার্ভের যে এস্টিমেট, এটা ভুল। আমরা যে রিজার্ভ এস্টিমেটটা করব, রিজার্ভ কতটুকু আছে, এই মজুদটা কতটুকু আছে, সেটা যে আমরা এস্টিমেট করব, সেটা অনেক পুরনো একটা এস্টিমেট। সেটা একটা নতুন এস্টিমেট আমাদের অনেক আগেই করা উচিত ছিল, টু আন্ডারস্ট্যান্ড। এইটা একটা হতে পারে। আরেকটা হলো তাদের অদক্ষতা, তারা পারছে না সেই গ্যাস উঠাতে। রিজার্ভ আছে কিন্তু আমরা গ্যাস উঠাতে পারছি না, সেটা আরেকটি কারণ। এই দুটোর একটি তো হতেই হবে, হয় রিজার্ভের অ্যামাউন্ট ভুল, আমাদের গ্যাস আসলে নাই, আর হলো আছে কিন্তু আমরা উঠাতে পারছি না। তো আমরা যে পারফরমেন্স দেখি, এই যে রেগুলারলি আমাদের নিজস্ব গ্যাস উৎপাদন যে এরকম খুব দ্রুততার সাথে কমে আসছে, শেভরন তার প্রোডাকশন যে সেম রাখছে, এই দুটো পাশাপাশি দেখলেই তো আমরা দেখতে পারি। সুতরাং আমাদের নলেজের অভাব আছে, আমাদের এই যে মার্জিনাল ওয়েল থেকে কিভাবে অতিরিক্ত উৎপাদন করতে হয় সেটা আমাদের যথেষ্ট দক্ষতা নাই, দক্ষ লোকের অভাব আছে, আমাদের টেকনোলজির অভাব আছে। শেভরন এখন লেটেস্ট স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি ব্যবহার করে টু ফাইন্ড নিউ গ্যাস, নতুন গ্যাস কোথায় আছে, ওখানে পকেটে উৎপাদনের বিভিন্ন কারিগরি দক্ষতা আছে, সেগুলো তারা ব্যবহার করে কিন্তু এই উৎপাদনটা তারা বজায় রেখেছে। স্বাভাবিকভাবে আমাদের উৎপাদন সেই মান্ধাতার আমলে 3.5 ইঞ্চি সেই টিউব দিয়ে যে বসে আছি, লাগিয়ে সেখানেই বসে আছি, এর কোনো ইন্টারভেনশন নাই। কিছু ওয়ার্ক ওভার করা হচ্ছে কিন্তু উৎপাদন খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। রিজার্ভার তলে আমাদের ভালো কোনো রিজার্ভার ইঞ্জিনিয়ার নেই। এন্টায়ার পেট্রোবাংলায় কোনো কোয়ালিফাইড এক্সপেরিয়েন্স রিজার্ভার ইঞ্জিনিয়ার নাই। এবং রিজার্ভার যদি আমাদেরকে ভালোভাবে প্রোডাকশন করতে হয়, এক্সিস্টিং ফিল্ড থেকে যদি প্রোডাকশন বাড়াতে হয়, উই নিড ভেরি এক্সপেরিয়েন্স রিজার্ভার। সো আমি যেটা বলি যে অন্তত থার্ড পার্টি একটা কোয়ালিফাইড ইন্টারন্যাশনাল রিজার্ভার ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে আমাদের পুরো জিনিসটা অ্যাসেস করে তাদের তত্ত্বাবধানে আমাদেরই মালিকানা সব কিছু থাকবে, পেট্রোবাংলা বা বাপেক্সি ড্রিলিং করুক, তাতেও অসুবিধা নাই, কিন্তু রিজার্ভার ম্যানেজমেন্ট এবং
কিভাবে এগুলো ডেভেলপ করতে হবে সেইটার জ্ঞান আমাদের নাই। সেটা তারা, আমি মনে করি এটা আমাদের এক্ষুনি ইমিডিয়েটলি এটা একটা চুক্তি করে এটা করে ফেলা উচিত। সব কিছু মিলিয়ে সামনের সরকারের জন্য একটা মারাত্মক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।